আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমাদের হোটেলে খুব কাছাকাছি ছিল প্রিন্সের হোটেল, তাই ওখানেই সকালের নাস্তা শেষ করে বেরিয়ে যাব আজকে নতুন একটা প্লেস ভিজিট করতে। আর যারা হিস্ট্রি পছন্দ করেন, আই হোপ তাদের জন্য এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কলকাতার রাস্তায় রাস্তায় এই পুরাতন বাড়িগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আর আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানকার চারপাশে পরিবেশ আর ভেতরে কি কি থাকছে তাই তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ব্লগে। প্রথমে ওখানে যে ব্যাপারটা আমার দৃষ্টি কেড়েছে সেটা হচ্ছে কাঠবিড়ালি। প্রচুর পরিমাণে কাঠবিড়ালি চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর কাঠবিড়ালিগুলোকে এত কাছ থেকে দেখতে পেয়ে বাচ্চারা ওখানে অনেক খুশি হয়েছে। পুরোটা প্যালেসের চারপাশে সবুজে ঘেরা মনোমুগ্ধকর একটা পরিবেশ। হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন ওখানে বসার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে। বাচ্চাদের নিয়ে ট্রাভেল করার সময় তাদের কমফোর্টের কথাই আগে চিন্তা করতে হয়, তাই টিকিট কেটে ভেতরে ঢুকেই আমরা এই লেকটার পাড়ে কিছুক্ষণ বসেছিলাম। ওরা বসে বসে চিপস খাচ্ছিল আর কাঠবিড়ালিগুলোকেও যখন চিপস দিচ্ছিল তারা চিপসগুলো নিয়ে দূরে বসে বসে কুটকুট করে খাচ্ছিল। দৃশ্যটা কি অসাধারণ, তাই না? এরপর ওদেরকে ঠান্ডা করে আমরা আস্তে ধীরে ঢুকে গেলাম প্যালেসের ভেতরে। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দূর থেকে দেখে তাজমহলের মতো মনে হয়। আসলে তাজমহলের আদলেই এই প্যালেসটা নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে কলকাতা ছিল ভারতের রাজধানী, আর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াই ছিলেন ভারতের সম্রাজ্ঞী। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত নেন তার স্মৃতিসৌধ নির্মাণের। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি এখন একটি জাতীয় সংগ্রহশালা। অলমোস্ট 20 ইয়ার্সের মতো সময় লেগেছে এই মেমোরিয়াল তৈরি করতে। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এখানে এই মেমোরিয়াল ভিজিট করার জন্য, তাই আমরাও এটাকে ঘোরার জায়গা হিসেবে বেছে নিয়েছি। প্রথমে ঢুকেই দুপাশে এই মেমোরিয়াল তৈরির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। হিস্ট্রিক্যাল এই প্লেসগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওই সময়টাতে চলে গেছি। পুরোটা প্যালেস জুড়ে কিং কুইন সহ আরো অনেক অনেক স্ট্যাচু রয়েছে। এখানে প্রতিটা ছবির নিচেই সুন্দরভাবে বর্ণনা করে দেয়া আছে। সবগুলো আসলে পড়ে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক সময় সাপেক্ষ। আর বাচ্চাদেরকে নিয়ে ওখানে গেছি। অ্যাজ ইউজুয়াল বাচ্চারা হিস্ট্রিক প্লেস পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেলটা শো করেছে, আর দেয়ালের মধ্যে ছিল বিভিন্ন ধরনের পুরনো যুগের পেইন্টিং। আর পেইন্টিংগুলো এত সুন্দর ছিল, অদ্ভুত রকমের সুন্দর। তখনকার যুগের চারপাশের পরিবেশ, সেনা সৈন্য, রাজা রানী, তাদের রাজকীয় জীবনধারা, সমাজ, সমাজের লোকজন আর সমাজের বিভিন্ন স্তরের চিত্র সুন্দরভাবে এই পেন্টিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে। শত শত বছর আগের এই পেন্টিংগুলোকে যুগের পর যুগ কত সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। আর এটা ছিল একটি যুদ্ধজাহাজের মডেল। মানে যে গানটিকে শোকেস করা হয়েছে, এই গানটি ইউজ করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। মার্বেল পাথরের দেয়ালের উপরে কারুকার্য করে সুন্দরভাবে এই প্যালেসের দেয়ালটাকে সাজানো হয়েছে। দেখতে আসলে একদম অসাধারণ। আর এটি ছিল রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। আর এখানে তৎকালীন রাজা বাচ্চাদের তারা কিভাবে ট্রিট করতো, তাদের রাজকীয় জীবনধারার কিছুটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্যালেসের ভেতরে দেয়ালে মার্বেল পাথরের ওপর এই কাজকর্মগুলো দেখছিলাম আর ভাবছিলাম কত শত মানুষের শ্রমের বিনিময়ে আজকের এই শিল্পকর্ম। ইংরেজরা না, তৎকালীন ভারতীয় মুঘল সেনারা যুদ্ধে কি কি অস্ত্র ঢাল ব্যবহার করতেন সেগুলো এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ট্যাচু, তখনকার যুদ্ধে ব্যবহৃত রাইফেলস আর দেশীয় অস্ত্র ছাড়াও তখনকার যুদ্ধে কি ধরনের কামান ব্যবহৃত হতো, আরও কি কি ধরনের ছুরি তারা তাদের সাথে ক্যারি করতো, এগুলো সব কিছুই ওখানে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এই সেক্টরটাতে মুঘল আমলে ব্যবহৃতব্য কিছু কোরআন শরীফকে তারা সুন্দরভাবে শোকেস করেছে। এক কথায় বলতে গেলে পুরনো যুগের এই প্রাচীন নিদর্শনগুলোকে ওখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এই পর্যায়ে এসে বাংলা সাহিত্য, বাংলা সমাজে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা অপরিহার্য ছবি সহ তাদের সংক্ষিপ্ত জীবনে বর্ণনা করা হয়েছে এখানে।
সত্যি কথা বলতে পুরোটা পড়ে দেখার মতো সময় হয়ে ওঠেনি আমার। আর এই সবই ছিল ফার্স্ট ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোর তো তখন পর্যন্ত বাকিই ছিল। কিন্তু ততক্ষণে বাচ্চারা প্রচণ্ড টায়ার্ড আর কিছুটা বিরক্ত হয়ে গিয়েছে, তাই জাস্ট একটু দেখে আসার জন্য আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই সাজানো হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে। এখানে ইংরেজ শাসনামলের কোনো নিদর্শনই এখানে প্রদর্শন করা হয়নি। হিস্ট্রিগুলোকে মানুষ যেন খুব সুন্দরভাবে বুঝতে পারে, তার জন্য ওখানে প্রজেক্টরের ব্যবস্থা করা ছিল। আর ওই প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে তারা হিস্ট্রিগুলোকে সবার সামনে এক্সপ্লেন করে দিচ্ছিল। এই পর্যায়ে এসে আমি আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গিয়েছে। সব কিছু আসলে পড়ে দেখা অথবা প্রজেক্টরের সামনে বসে কিছুক্ষণ দেখার মতো সময় তেমন একটা হয়ে ওঠেনি। তাই ছটপট করে আপনাদের জন্য কিছু ক্লিপস নিয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। এই হিস্ট্রিক্যাল প্লেসগুলো আসলে ছোট বাচ্চাদের জন্য না, তারা এইসব প্লেস কখনোই বুঝবেও না, তেমন একটা পছন্দও করবে না। তাদেরকে নিয়ে পার্কে যাওয়া অথবা কোথাও খেলার জায়গায় গেলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। আমাদের সাথে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে বাচ্চারা অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা এই মেমোরিয়ালের পাশেই একটা বাগানের মধ্যে বসে থাকলাম কিছুক্ষণ। আর বাগানের সামনেই সুন্দর একটা লেক আছে, লেকের পাশেই এই সুন্দর বসার জায়গা। আর এখানে বসে খুবই ভালো লাগছিল, হালকা ঠান্ডা ঠান্ডা। ইন্ডিয়ায় এসে স্ট্রিট ফুড খাবো না আর তা তো কখনো হতেই পারে না, তাই বের হয়ে ঠান্ডা ঠান্ডা একটা মশলা সোডা নিয়ে নিলাম। আর এখান থেকে আরও টুকটাক করে আমরা অনেক কিছু খেয়েছি, বাট বাচ্চারা ওদের একটাই চয়েস আইসক্রিম, আর তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিল। আর স্পেশালি বাচ্চাদের জন্য স্ট্রিট ফুড আমি কখনোই প্রেফার করি না। এরপর খেয়েছি ইন্ডিয়ার ফেমাস পানিপুরি। এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ। আপনাদের এই ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।